কমপ্লিকেশনের মধ্যে আর্থ্রোপ্যাথি থেকে আর্থ্রোপ্যাথির মধ্যে সবচেয়ে আর্লিয়েস্ট কমপ্লিকেশন সাইনোভাইটিস। সাইনোভাইটিস যাদের ফুলে যায়, ব্যথা, ব্লিডিং নাই, ইয়ে নাই, অ্যাক্টিভ ব্লিডিং নাই, কিন্তু ফোলা আছে, এটা হচ্ছে সাইনোভাইটিস। সাইনোভাইটিস ব্লিডিং এর রিস্ক বাড়ায়, কিন্তু কার্টিলেজকে আবার প্রোটেক্ট করে অনেক সময়। আর এই সাইনোভাইটিসের পরবর্তীতে যে হয় আর্থ্রোসিস, অর্থাৎ সাইনোভাইটিসের কারণে যখন বারবার ব্লিডিং হবে তখন জয়েন্টের যে দুই মাঝের যে স্পেসটা কমে যায়, হয়ে যেতে থাকে, জয়েন্টের মার্জিনটা হয়ে যেতে থাকে, তখন আর্থ্রোসিস, অ্যানকাইলোসিস মানে মুভমেন্ট কমে যায়, তখন দেখবেন ফিক্সড হয়ে গেছে। ফিক্সড ফ্লেকশন ডিফর্মিটি অথবা ফিক্সড এক্সটেনশন ডিফর্মিটি, মুভমেন্ট কমে যাবে। আমি হাঁটুটাকে পুরাটুকু ভাঁজ করতে পারতেছি, একজন পুয়ার হিমোফিলিয়াক সেটা পাচ্ছে না, হয় এরকম হয়ে গেছে অথবা এরকম হয়ে গেছে, এখান থেকে সোজাও বেশি করতে পারছে না আর বাঁকাও পুরাটা করতে পারছে না। দিস ইজ দ্য লিমিটেশন অফ মুভমেন্ট বা লস অফ মুভমেন্ট, ঠিক আছে? ওকে, ইনহিবিটর, যেটার ভয়ে আমরা একসময় প্রোফাইল্যাক্সিসও দিতে পারি না। আমাদের মধ্যে একসময় একটা ভুল ধারণা ছিল যে যাদের প্রোফাইল্যাক্সিস দেওয়া হয় তাদের বোধহয় ইনহিবিটর হয়, কারণ আনফরচুনেটলি বাংলাদেশে প্রথম যে বাচ্চাটার প্রোফাইল্যাক্সিস শুরু করা হয়েছিল সরকারি খাতে, তার ইনহিবিটর তৈরি হয়েছিল। এবং এটা আপনাদের মধ্যে একটা ভয়ঙ্কর ভুল মেসেজ দেয় যে প্রোফাইল্যাক্সিস দিলে ইনহিবিটর হয়। মাত্র একজনের এক্সপেরিয়েন্স দিয়ে এই ধরনের সিদ্ধান্ত কখনোই নেওয়া যায়, ঠিক আছে? প্রোফাইল্যাক্সিসে কোনো এক্সেস ইনহিবিটরের রিস্ক নাই। ইনহিবিটর ডেভেলপ করতে পারে যে কারোরই ফ্যাক্টর দিলে, যাদের ডেভেলপ করবে প্রথম 5 ডোজ থেকে 50 ডোজের মধ্যে ইনহিবিটর হয়ে যায়। 50 ডোজে যার ইনহিবিটর হয়নি, এরপরে তার আর ইনহিবিটর হয় না। খুব বিরল কিছু কিছু ক্ষেত্রে 75 ডোজ পর্যন্ত ইনহিবিটর দেখা গেছে, ঠিক আছে? অতএব ইনহিবিটর হওয়ার ভয়ে প্রোফাইল্যাক্সিস নেওয়া থেকে কেউ বিরত থাকবেন না, ঠিক আছে? প্রোফাইল্যাক্সিস ইনহিবিটর হলে তখন তার জন্য দ্যাট ইজ এ পোর সিচুয়েশন, তার জন্য ব্যবস্থা আছে, আমি আবার সাহস করে বলতে পারি না কারণ ওটা এত এক্সপেন্সিভ, তারপর অতটা সাহস করে বলতে পারছি না। তারপরেও বলবো যে ইনহিবিটর নেওয়া থেকে বিরত থাকা উচিত হবে না, সরি, প্রোফাইল্যাক্সিস নেওয়া থেকে বিরত থাকা উচিত হবে না ইনহিবিটরের ভয়। সায়েন্টিস্টরা আইডেন্টিফাই করার চেষ্টা করছেন যে কোন জেনেটিক ক্লাসে ইনহিবিটর হওয়ার চান্স বেশি থাকে। এই আইডেন্টিফিকেশন আমার ধারণা আগামী 4-5 বছরের মধ্যে সম্ভবত হয়ে যাবে। তখন হয়তো যাদের ইনহিবিটর ডেভেলপ করার রিস্ক আছে ওদের জন্য হয়তো ডব্লিউএইচ শুরু থেকেই মেসোজেমাব রিকমেন্ড করে দেবে, হয়তো হেমলিব্রা অথবা আরো নন ফ্যাক্টর যেগুলো আছে সেগুলো হয়তো রিকমেন্ড করে দেবে এরকম। সিটোটিউমার মাসলে বারবার ব্লিডিং হলে ওইখানে একটা টিউমারের মতো হয়ে যেতে পারে, লিকুইড ফিল্ড। এই সিটোটিউমারটা আপনার খুবই বাজে জিনিস। এটা প্রথম সিটোটিউমার আমরা এটা সাকসেসফুলি ট্রিটমেন্ট করেছিলাম বাংলাদেশে, আমাদের ম্যাডামের হাজবেন্ডই সার্জারি করেছিলেন, দ্যাট ওয়াজ এ ভেরি বিগ সার্জারি, জাফর নাম করে একটা পেশেন্টের। এরপরে আমরা আরো কয়েকটা সিটোটিউমার এরকম সার্জারির ব্যবস্থা করছি, কিন্তু সিটোটিউমার আসলে অনেকে কোনো কিছু টের পায় না বলে এটা ইগনোর করে যায়, মনে করে এটা তো কিছুই না, ব্যথা, কারণ সিটোটিউমারে কিন্তু তত ব্যথা থাকে না, খালি ফুলে থাকে বড় একটা, কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে বড় হইতে হইতে যে জায়গায় সিটোটিউমার তার নিচের হাড়টাকে ধরে ফেলে, একটা পর্যায়ে এমন অবস্থা হয় যে তাকে অ্যাম্পুটেশন করে ফেলতে হবে। একটা পেশেন্টকে আমরা গত 1.5 বছর আগে তার সিটোটিউমারের কারণে, সিটোটিউমারে মানে সারপ্রাইজিংলি পেইনলেস হওয়ার কারণে এই পেশেন্টগুলো আসে না। আমি রোগীটার নাম ভুলে গেছি, রোগীটাকে বাঁচাইতে পারি নাই, কারণ তার এতগুলো সিটোটিউমার ছিল যে তাকে সিটোটিউমারে তার ব্লাড নিয়ে যাচ্ছিল, 4-5টা সিটোটিউমার ছিল, তার মানে ঠিক অ্যাবভ থাই অ্যাম্পুটেশন করার দরকার হয়ে যাচ্ছিল, একেবারে এমন জায়গা থেকে তার অ্যাম্পুটেশন করা লাগতো যে অ্যাম্পুটেশনটা করলে তাকে বাঁচানো খুব কঠিন। সেটা করার জন্য রাজি হয়েছিল টিম, কিন্তু তার কোনোভাবেই হিমোগ্লোবিন বাড়ানো যাচ্ছিল না, কারণ ওই সিটোটিউমার গুলোতে তার ব্লাড নিয়ে নিচ্ছে। আলটিমেটলি উই কুড নট ডু দ্য সার্জারি এন্ড পেশেন্ট ডাইড। তো থাই এবং হিপ মিলে 4টা সিটোটিউমার। অস্টিওপেনিয়া, অস্টিওপেনিয়া এটা একটা প্রায় আমাদের হিমোফিলিয়া পেশেন্টদের প্রায় 50%-এরই বোধহয় এটা আছে। এটা হয় কি ইনঅ্যাক্টিভিটির কারণে হয়। ইনঅ্যাক্টিভিটি হলে আমাদের বোনের ক্যালসিয়াম কমে যায়, আর কিছুটা হয় হচ্ছে আমাদের লোকাল যে আপনার ব্লাড ইরিটেশন, এটার কারণে। এটা ট্রিটমেন্ট হচ্ছে আমাদের প্রিভেনশনই বেটার এটার জন্য, যে অ্যাক্টিভিটি মেইনটেইন করা, নিউট্রিশন মেইনটেইন করা। পেইন ম্যানেজমেন্ট আপনাদের জন্য সবচেয়ে, তাই না? আমাদের দেশের রোগীদের জন্য, কারণ মানুষ সবচেয়ে বেশি মুক্তি পাইতে চায় কিসের থেকে? পেইন থেকে।
তাই না? পেইনের জন্যই হচ্ছে মানুষের সবচেয়ে বড় কনসার্ন যে কোনো রোগের। এই পেইন ম্যানেজমেন্ট একটা হচ্ছে সাপোর্টিভ মানে আপনার জন্য আঘাত না লাগে ওই জায়গাটাকে যতদূর সম্ভব প্রোটেক্টেড রাখতে পারেন। তারপরে আপনার লিভ সাপোর্ট হতে পারে, যেরকম একজনের ব্লিডিং হইতে হইতে একটা পায়ে একটা হাঁটু গোটায় গেছে, এই পেশেন্টের ডান পায়ে এইবার পেইন শুরু হয়েছে, কারণ বাম পায়ে গোটানো থাকার কারণে। এখন ডান পায়ে আপনি তো আমার মতো দুইটা সমান জুতা নিলে তো আপনার হবে না, তাই না? আপনাকে তখন ওই লিভ অ্যাসিস্ট্যান্ট আপনার অকুপেশনাল থেরাপিস্টের কাছে যে জুতাটাকে ওইভাবে একটু উঁচু করে নিতে হবে যাতে দুই পায়ের উপরে একই প্রেশার থাকে। একটা উদাহরণ দিলাম আর কি। এই ধরনের সাপোর্টিভ মেজার নিতে হবে আমাকে পেইন ম্যানেজমেন্টের জন্য। আর এবার মেডিকেশনের জন্য চিন্তা মনে রাখবো যে সেফ মেডিকেশন চুজ করতে হবে আমাদের, কারণ আমরা কনভেনশনালি যেসব ব্যথার ওষুধ ব্যবহার করা হয় এসব কনভেনশনাল পেইন কিলার গুলো সবাই ব্লিডিং এর রিস্ক বাড়ায়। যার জন্য বাজারে দোকানে যে ব্যথার ওষুধ চেয়ে খাওয়া যাবে। সবচেয়ে সেফ মেডিকেশন প্যারাসিটামল, সবচেয়ে কম ইফেক্টিভ বাট সেফ। প্যারাসিটামলে না হলে আপনার পেইন কিলিং ওষুধের মধ্যে একটা ক্লাস মাত্র আপনার সেফ, এখানে আমরা COX-2 ইনহিবিটর বলি, একটা ফার্মাকোলজিক্যাল গ্রুপ। এর মধ্যে সেলিকক্সিব, রোফেকক্সিব, নিমেসুলাইড এরকম দুই তিনটা ওষুধ আছে। আমাদের দেশে সেলিকক্সিব শুধু একটা দুইটা কোম্পানি বানায়, সহজে পাওয়া যায় না। অথবা ট্রামাডল হাইড্রোক্লোরাইড, যেটা আমরা যে ট্রুমেন বা ট্রুপান এই নামে পাই, ট্রাভাল নামে পাই। প্যারাসিটামলের সাথেও দেওয়া যেতে পারে, আলাদাও দেওয়া যেতে পারে। বেশি খারাপ কেস হলে ওপিয়াম জাতীয় অর্থাৎ মরফিন বা এই জাতীয় ওষুধও দিতে পারি ব্যথার জন্য, বা কখনো কখনো আমরা মরফিনের সাথে অ্যাডিশনাল যে ওষুধ এগুলো দিতে পারি। এইভাবে আমরা পেইন ম্যানেজমেন্টটা করব। এরপর আসলো যে হিমোফিলিয়ার বাইরে